রোমান হরফের দাবি আবারও চরমে পৌঁছেছে। রোমান হরফের দাবি নিয়ে ইতিমধ্যে রাজনীতিও তুঙ্গে রয়েছে। আমরা এর আগেও বহুবার দেখেছি যে রোমান হরফের দাবি নিয়ে আন্দোলন থেকে শুরু করে রাজ্য বন্ধের ডাক থেকে শুরু করে চাক্কা জাম, আমরণ অনশন সমস্ত কিছুই কিন্তু হয়েছে এই রোমান হরফের দাবিকে ঘিরে। বেশ বহু বছর ধরে এই দাবি, বিশেষ করে তিপ্রা মথা সমর্থিত ছাত্র সংগঠন টিএসএফ বা টিআইএসএফ তাদের পক্ষ থেকেই এই রোমান হরফের দাবি নিয়ে আন্দোলন করতে আমরা বেশ কিছু বছর ধরে দেখতে পাচ্ছি। প্রদ্যুৎ কিশোর দেববর্মনকেও আমরা দেখেছি যে এই রোমান হরফের দাবি নিয়ে হওয়া আন্দোলনকে কিংবা রোমান হরফের দাবি নিয়ে হওয়া ত্রিপুরা বন্ধের ডাক, অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাককে সমর্থন করতে আমরণ অনশন মঞ্চে পর্যন্ত বসেছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আর তখন ওনার দাবি কি ছিল? ওনার দাবি ছিল যে এই রোমান হরফের দাবি, যে ককবরক ভাষায় রোমান হরফ, সেটাকে স্বীকৃতি দিতে হবে রাজ্য সরকারকে, সিবিএসসি টিবিএসসির ক্ষেত্রে যাতে এটা স্বীকৃতি পায়। নানান সমস্যা রয়েছে, সেই সমস্যা তুলে ধরা বা আন্দোলন করা সেটা সাধারণ বিষয়, কিন্তু আমরা কেন এটা নিয়ে এখন আলোচনা করছি? তার কারণ আজ থেকে কিছু বছর পূর্বে আমরা দেখেছিলাম প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে হাতাইকতর থেকে আমরণ অনশন মঞ্চে যখন অনির্দিষ্টকালের জন্য ত্রিপুরা বন্ধের ডাক দেওয়া হয়েছিল এই রোমান হরফের দাবি নিয়ে, তখন প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেছিলেন যে তিনি আমরণ অনশনে বসবেন এবং তিনি আমরণ অনশনে বসেও ছিলেন। কিন্তু সেই আমরণ অনশনে বসার প্রায় 1 ঘন্টার মধ্যেই হঠাৎ করে প্রদ্যুৎ কিশোর দেববর্মন দাবি করলেন যে দিল্লি থেকে ফোন এসছে এবং ওনাকে দিল্লি যেতে হবে। ঠিক সেই সময়, অর্থাৎ সময়টা হচ্ছে 2023-এর বিধানসভা নির্বাচনের কিছুদিন পরে, হঠাৎ করে তিনি মঞ্চ থেকে প্রত্যেকের উদ্দেশ্যে দাবি করেন যে দিল্লি জানা পড়েগা, দিল্লি সে ফোন আয়া। ওনার এই বক্তব্যটা নিয়ে বহুবার ওনাকে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে এবং এখনো আমরা এই প্রশ্নটাই করছি যে আজ থেকে 2 বছর আগে যখন তিনি বলেছিলেন যে রোমান হরফের দাবি নিয়ে যখন আমরণ অনশন চলছিল, তখন তিনি দাবি করেছিলেন যে দিল্লি থেকে ফোন এসছে বা দিল্লি থেকে খবর এসছে দিল্লি যেতে হবে। তখন তাহলে দিল্লি তিনি কি কারণে গিয়েছিলেন? আমরণ অনশন মঞ্চ ছেড়ে, এবং তিনি আমরণ অনশনে বসেছিলেন এবং সেই আমরণ অনশন মঞ্চ ছেড়ে তিনি দিল্লি ছুটে যান এবং দিল্লি ছুটে যাওয়ার কিছু মাসের মধ্যে আমরা দেখতে পাই যে ত্রিপুরার রাজনীতিতে অনেক কিছু পরিবর্তিত হতে দেখা গেছে। মথাকে বিরোধী দল থেকে শাসক দলে আসতে দেখা গেছে। তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পরিবার থেকে 24-এর লোকসভার টিকিট বিতরণ করা হয়েছে ওনার পরিবারে। তো এগুলি কি ছিল দিল্লি যাওয়ার কারণ? তার কারণ যদি রোমান হরফের দাবি নিয়ে বা রোমান হরফের দাবি যেটা উল্লেখ করা হয়েছিল প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পক্ষ থেকে 2021-এর এডিসি নির্বাচনের আগে, 2023-এর বিধানসভা নির্বাচনের আগে, 2024-এর লোকসভা নির্বাচনের আগে, তো হঠাৎ করে 2 বছর পর এই রোমান হরফের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর করা বক্তব্যকে সমর্থন না করে বা মুখ্যমন্ত্রীর বক্তব্যকে খণ্ডন করার পর তার কিছুদিনের মধ্যেই তিপ্রা মথা সমর্থিত ছাত্র সংগঠন টিএসএফ, তিপ্রা স্টুডেন্ট ফেডারেশন এবং টিআইএসএফ এর পক্ষ থেকে 18ই ডিসেম্বর তারা ডাক দিয়েছে যে আস্তাবল ময়দান থেকে লোক ভবন পর্যন্ত, অর্থাৎ রাজ্যপাল ভবন পর্যন্ত, সেখানে তারা মার্চ করবে, মিছিল করবে, র্যালি হবে এবং এখান থেকে স্লোগান যাবে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, এখান থেকে বার্তা যাবে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে। তো যে কেন্দ্রীয় সরকারের অধীন, যে সরকারে বা এনডিএর মধ্যে মথার সমর্থন রয়েছে, যেখানে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে রীতিমতো কেন্দ্রীয় সরকারের বড় বড় নেতৃত্ব বা ক্যাবিনেট মন্ত্রী, তাদের সাথে পর্যন্ত প্রদ্যুৎ কিশোর দেববর্মনের যেখানে অনেক সখ্যতা রয়েছে বা রাজনৈতিক সম্পর্ক রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে ত্রিপুরায় আন্দোলন করা সেটা কি কেন্দ্রকে প্রভাবিত করতে পারবে? সেটা কি রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রভাবিত করতে পারবে? যেখানে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পরিবারের একজন সদস্য দিল্লিতে লোকসভায় বসছেন,
লোকসভার একটি আসন ওনার জন্য দিয়ে দিয়েছে ত্রিপুরার পূর্ব ত্রিপুরা আসনের মানুষ, যে আসনটা এসটিদের জন্য সংরক্ষিত। সেই সম্পূর্ণ আসনের বা সেই সম্পূর্ণ এলাকার, গোটা রাজ্যের আমরা বলতে পারি যে দায়ভার ওনার কাঁধের উপর, সাংসদ কৃতি সিং দেববর্মার কাঁধের উপর। তো তিনি এই রোমান হরফের দাবি নিয়ে লোকসভায় ঠিক কদিন ওনার বক্তব্য রেখেছেন? তার উত্তর হচ্ছে একদিনও নয়। ওনাকে বক্তব্য রাখতে দেখা যায়নি বিগত 2 বছরে, প্রায় 2 বছর হতে যাচ্ছে। এই 2 বছরে পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ কৃতি সিং দেববর্মাকে দেখা যায়নি, অথচ ওনার সমসাময়িক যিনি পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপির সাংসদ রয়েছেন বিপ্লব কুমার দেব, উনি ইতিমধ্যেই বহু বিষয় নিয়ে কিংবা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বা রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের বিষয় নিয়ে তিনি লোকসভায় আলোচনা করেছেন। তিনি লোকসভায় সেই নিয়ে উত্থাপন করেছেন বিষয়, বিভিন্ন দাবি দেওয়া করেছেন। সেই দাবি দেওয়ার পক্ষে কেন্দ্রের বিভিন্ন দপ্তরের মন্ত্রক বা দপ্তর সেটাতে সাড়াও দিয়েছে। অথচ কৃতি সিং দেববর্মা যে এসটি সংরক্ষিত আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন বিজেপির টিকিটে, সেই বিজেপির সাংসদকে কখনোই লোকসভায় তিপ্রাসাদের নিয়ে কথা বলতে দেখা যায়নি। যে রোমান হরফের দাবি নিয়ে তিনি যদি লোকসভায় ওনাকে প্রতিনিধিত্ব করতেই পাঠানো হয়েছে, যে ত্রিপুরায় একটি জায়গায় বসে কোনো জনগণ যদি আন্দোলন করে তাহলে তার প্রভাব দিল্লি লোকসভায় তো পড়বে না বা কেন্দ্রীয় সরকারের উপর তো পড়বে না। তার জন্যই সেখান থেকে নির্দিষ্ট লোকসভা আসনের জন্য প্রতিনিধিদের পাঠানো হয়, ভোট দিয়ে জয়ী করে তাদেরকে পাঠানো হয় লোকসভায়, যাতে করে তারা সেখানে দাঁড়িয়ে 543 জন লোকসভার সাংসদ রয়েছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন কৃতি সিং দেববর্মন। ওনাকে পাঠানোই হয়েছে যে উনি যাতে পূর্ব ত্রিপুরা আসন সহ গোটা রাজ্যের বিভিন্ন সংশ্লিষ্ট বিষয় নিয়ে কি কি দাবি দেওয়া রয়েছে, এই যে রোমান হরফের দাবি, তাছাড়া এই যে ইন্টারলকিউটরের দাবি, এই সমস্ত দাবি, যেহেতু ওনার যে এলাকা সেই এলাকাটা এসটি সংরক্ষিত এলাকা এবং ওনার এলাকার মধ্যে বেশিরভাগ এলাকায় টিটিএডিসির অন্তর্গত, তো উনি সেখানকার সাংসদ, তো ওনার দায়িত্ব যে লোকসভায় তিনি এই বিষয়গুলি নিয়ে প্রশ্ন করবেন বা মন্ত্রীদের সামনে ওনার দাবি দেওয়া তুলে ধরবেন, কেন্দ্রীয় সরকারের সামনে ওনার দাবি দেওয়া তুলে ধরবেন। তিনি তো বিরোধী পক্ষের সাংসদ নন, তিনি খোদ বিজেপির সাংসদ, যে বিজেপি সবচেয়ে বেশি আসন রয়েছে 543টি আসনের মধ্যে। বিজেপি সহ এনডিএ সরকার চলছে, বিজেপি পরিচালিত এনডিএ সরকার চলছে, কিন্তু তারপরেও রাস্তায় নামতে হচ্ছে ছাত্রদেরকে। এবং এই যে আন্দোলন বা এই যে র্যালি বা এই যে মার্চ, এগুলি রাজনৈতিক কারণেই কি তাহলে নেওয়া হচ্ছে? তাহলে কি এটা ভোট ব্যাংককে প্রভাবিত করার জন্যই নেওয়া হচ্ছে? প্রদ্যোৎ কিশোর দেববর্মন গত কিছুদিন আগেই নিজের সামাজিক মাধ্যম থেকে মুখ্যমন্ত্রীর দাবিকে খণ্ডন করেন। মুখ্যমন্ত্রী রোমান হরফের বিষয় নিয়ে, রোমান স্ক্রিপ্টের বিষয় নিয়ে তিনি যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যকে তিনি খণ্ডন করেন। তাহলে এই খণ্ডন কিংবা এই যে ওনার প্রতিবাদগুলি, সেগুলি শুধুমাত্র সামাজিক মাধ্যম পর্যন্ত কেন সীমাবদ্ধ থাকে? যেখানে ছাত্ররা রাস্তায় নেমে আন্দোলন করবে কিংবা ছাত্ররা রাস্তায় নেমে তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করবে, সেখানে যে দল বা যাদেরকে পাঠানো হয়েছে প্রতিনিধিত্ব করতে, যে সকল ব্যক্তিদের বা জনপ্রতিনিধিদের পাঠানো হয়েছে মানুষের হয়ে কথা বলার জন্য, তাহলে তারা কি কাজ করবে? এটা প্রথমবারের মতো নয় যে রোমান হরফের দাবি নিয়ে আন্দোলন হচ্ছে বা এই রোমান হরফের দাবি নিয়ে আন্দোলন করাটাকে আমরা খণ্ডন করছি, সেটা একেবারেই কিন্তু নয়। যে কোনো বিষয় নিয়ে, যে কোনো কারণে, যে কোনো দাবি দেওয়া নিয়ে, একটা দুটো কিংবা হাজার দাবি দেওয়া নিয়ে যে কোনো রাজনৈতিক দল বা সাধারণ কোনো ব্যক্তি আন্দোলন করতেই পারে। গণতান্ত্রিক দেশে আন্দোলন করা কিংবা নিজের দাবি তুলে ধরা, সেটা নিজেদের মৌলিক অধিকার। সেখানে দাঁড়িয়ে প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে যে প্রদ্যোৎ কিশোর দেববর্মন এই আন্দোলনটাকে বা এই পুরো এজেন্ডাটাকে তিনি সমর্থন করছেন, তাহলে কোনো কিছু তিনি করতে কেন পারছেন না? বিগত বেশ কিছু বছর ধরে অনেক কিছু কম্প্রোমাইজ তিনি করেছেন। ওনার প্রথম কম্প্রোমাইজ আমরা দেখতে পাই যে তিনি চুক্তি স্বাক্ষর করেন বিজেপির কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সাথে। এবং এই চুক্তি স্বাক্ষর করার পর কি হয়েছে? চুক্তি স্বাক্ষর করার পর চুক্তির মধ্যে এটা পরিষ্কারভাবে লেখা ছিল যে তিপ্রামথা একটা রাজনৈতিক দল হিসাবে কখনোই এই সমস্ত বিষয়গুলি নিয়ে, যা যা সেখানে লিখিত ছিল, এই সমস্ত বিষয়গুলি নিয়ে তারা কখনোই সরকার বিরোধী আন্দোলন করতে পারবে না। তাহলে কি দাঁড়ালো? যে একটা রাজনৈতিক দল হিসাবে এই চুক্তি মথার হাত পা বেঁধে দিল, এবং চুক্তি এমনটাই হয় যে দুদিক থেকেই কম্প্রোমাইজ চলে আসে। এবার মথা তো কম্প্রোমাইজ করলো, তাহলে উল্টো দিক থেকে মথা কি পেল? বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের মতে
যেখানে পাওয়ার কথা ছিল গ্রেটার তিপ্রাল্যান্ড, পাওয়ার কথা ছিল ইন্টারলকিউটার, পাওয়ার কথা ছিল ডিরেক্ট ফান্ডিং, পাওয়ার কথা ছিল বিল সংশোধন হওয়া, পাওয়ার কথা ছিল রোমান হরফের স্বীকৃতি, ককবরক ভাষায় রোমান হরফের স্বীকৃতি, সেগুলি না পেয়ে কৃতি সিং দেববর্মা টিকিট পেয়েছেন। তাহলে একদিকে তিপ্রাসা এবং একদিকে প্রদ্যোৎ কিশোর দেববর্মনের পরিবারের সদস্যকে টিকিট দেওয়া, এই নিয়ে এর আগেও বহুবার রাজনৈতিক দলের নেতৃত্বরা তাদের বিক্ষোভ দেখিয়েছেন বা তাদের পক্ষ থেকে প্রতিক্রিয়া এসছে। এখন মূল দাবি হচ্ছে রোমান হরফ নাকি গ্রেটার তিপ্রাল্যান্ড নাকি ডিরেক্ট ফান্ডিং, কোন কোন দাবি নিয়ে মথা আন্দোলন করবে বা ছাত্রদেরকে নিয়ে আন্দোলন করবে। তার কারণ বিগত 5 বছরে না তো মথা সরকার এডিসি প্রশাসনে কোনো কাজ করতে পেরেছে বা সেখানে কিছু উন্নতি করতে পেরেছে। কিছুদিন আগেই হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশ এসেছে যে বিগত দিনগুলিতে অবসরপ্রাপ্ত কর্মচারীদের যে বেতন আটকে রাখা হয়েছে এডিসি প্রশাসনে, সেগুলি 3 মাসের মধ্যে যাতে দেওয়া হয়, না হলে কিন্তু এডিসি প্রশাসনকে 7% সুদ সহ সেই টাকা ফিরিয়ে দিতে হবে বেতনভোগীদের। যারা অবসরপ্রাপ্ত কর্মচারীরা রয়েছেন তাদেরকে টাকা এখনো দেওয়া বাকি, প্রচুর টাকা দেওয়া বাকি। তাহলে কি এডিসির কাছে বা এডিসি প্রশাসনের কাছে টাকা নেই? টাকার আর্থিক কেলেঙ্কারি বা আর্থিক নয়ছয় নিয়ে বিজেপি অভিযোগ করছে। যে বিজেপির সাথে মথা হাত মিলিয়েছে সেই বিজেপি এখন অভিযোগ করছে যে আর্থিক কেলেঙ্কারি করেছে মথা, আর্থিক কেলেঙ্কারির সাথে মথা যুক্ত রয়েছে কোনো না কোনো ভাবে। তাহলে কি সত্যি প্রদ্যোৎ কিশোর দেববর্মন বা তার দল বা বিভিন্ন সংগঠনগুলি, তিপ্রা মথা সমর্থিত সংগঠনগুলি এই রোমান হরফের দাবি উল্লেখ করে বা এই রোমান হরফের দাবি দিয়ে গ্রেটার তিপ্রাল্যান্ড, ইন্টারলকিউটার, ডিরেক্ট ফান্ডিং, পানীয় জলের সুব্যবস্থা, এই সমস্ত দাবিগুলিকে মাটি চাপা দিতে চাইছে, এই সমস্ত দাবি দেওয়াগুলিকে যাতে মানুষ ভুলে যায় তার জন্য নতুন এজেন্ডা সামনে তুলে ধরার চেষ্টা করছে। এবং রোমান স্ক্রিপ্টের দাবি যেহেতু এই নিয়ে এর আগে আমরণ অনশন মঞ্চে প্রদ্যোৎ কিশোর দেববর্মন বসেছেন, তারপর 1 ঘন্টার মধ্যেই তিনি দিল্লি থেকে ফোন এসছে বলে দিল্লি ছুটে বেরিয়েছেন। এখন কেন তিনি দিল্লি গিয়ে সেখানে ধর্ণা কিংবা দিল্লি গিয়ে আন্দোলন করছেন না? তাহলে কি শুধুমাত্রই সবকিছুই ভোট কেন্দ্রিক? এই রোমান হরফের দাবি এটাও কি 2026-এর এডিসি নির্বাচনের ভোট কেন্দ্রিক বিষয় হয়ে দাঁড়িয়েছে? আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাদের। এবার দেখার বিষয় যে আগামী 18ই ডিসেম্বর এই যে র্যালি অনুষ্ঠিত হবে তার অনুমতি প্রশাসন দেয় কিনা, বা এই রোমান হরফের দাবি নিয়ে এই আন্দোলনের পর তাদের যা বক্তব্য যে মুখ্যমন্ত্রীর দিকে বার্তা যাবে বা মুখ্যমন্ত্রী চাপে পড়বেন, আদতে রাজ্যের মুখ্যমন্ত্রী বা কেন্দ্রীয় সরকার প্রভাবিত হয় কিনা মথা ছাত্র সংগঠনের এই আন্দোলনের কারণে, সেটাই দেখার। আজকের মতো এখনকার মতো বিস্তারিত আলোচনা থেকে বিদায় নিচ্ছে। আগামীকাল দেখা হচ্ছে আবারও আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।